হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ শুক্রবার, বেলা এখন 1:30 বাজে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা জামাই ষষ্ঠীর জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। গত 12-13 দিন হলো আমি মা বাবার কাছে আছি, তো পছন্দের একটা ব্যাপার থাকে। তাই মা বললো, এই সময় তুই যখন আছিস তাহলে একেবারে কেনাকাটাটা সেরেই ফেলি, তাহলে আর ফেরত দেওয়া বা সাইজে মেলানো এইসবের কোনো ঝামেলা থাকবে না। আর একটু ফার্নিচারের দোকানেও এসেছিলাম। আর এই ড্রেসিং টেবিলগুলো আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি যে কোনো একটা নিয়ে যাব। বিয়েতে তো পেয়েছি ড্রেসিং টেবিল, মা দিয়েছে, তো তারপরেও যেন যত দেখি তত যেন ভালো লাগে নতুন নতুন। আমার কুর্তি আর চুড়িদার দুটো কেনার পর মা নিজের জন্য শাড়ি পছন্দ করছিল। এত গরম পড়েছে, ইউনিফর্মটা সিনথেটিক তো খুব কষ্ট হয়, তাই সুতির শাড়ি দেখছিল। আর তারপরেও আরও কিছু টুকটাক কেনাকাটা করে এই যে আমি দেখাচ্ছি, এইগুলো আমরা কিনেছি। তো তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। আর এখন যে আমি দেখাচ্ছি, এটা জামা পাট করছি, এটা আমি শ্বশুরবাড়ি চলে এসেছি। তো তার মাঝে আর কোনো ক্লিপস তোলা হয়নি বলে আর কিছু দেখাতেও পারিনি। চলো এবার পড়াশোনাতে আসা যাক। আজকে ভাবছি এনটিপিসির একটা প্র্যাকটিস সেট করে নেব। ম্যাথ আর জিআইটা, ম্যাথে একটুখানি দুর্বল ইন দ্য সেন্স খুব চটপট সলভ করতে হয়, এটাই যা প্রবলেম। যত বেশি ম্যাথ প্র্যাকটিস করব বাড়িতে, তত পরীক্ষাতেও সিবিটিতে আমি চটপট উত্তরগুলো দিতে পারবো। আগের দিন আমি মা বাবার বাড়ি থেকে এসেছি, আর এখন পরের দিন সকাল মানে শনিবার, বেলা এখন 9:30 বাজে। জলখাবার খেয়ে দিয়ে আমি একেবারে প্র্যাকটিস সেটটা নিয়ে বসেছি। একেবারে সেরে তারপর উঠবো, দেখা যাক কত দূর কি করতে পারি। টাইমারটা আমি অন করে রেখেছিলাম, আর সকালবেলা আমি 24 মিনিট মতন অঙ্ক করেছি। তারপর এখন যে অঙ্কটা করতে বসেছি সেটা হচ্ছে সন্ধেবেলা। অর্পণ এখনও ডিউটি থেকে আসেনি, তো ডিউটি থেকে যতক্ষণ না আসছে সেই টাইমটা সম্পূর্ণ আমারই থাকে। তো সেই টাইমটাই আমি পড়তে বসে গিয়েছি, আর অঙ্কগুলো চটপট করে সারার চেষ্টা করছি। আসার পরে সন্ধেবেলা টিফিন করতে হয়, নিজেদেরকেও খেতে হয়, বা এদিক ওদিক কোথাও যদি যাওয়ার থাকে। এখন এই অঙ্কগুলো আমি এখন করে নিলাম, আর অঙ্ক করতে করতে আমি যা বুঝলাম তাতে সময় আর কার্য, এই চ্যাপ্টারটা আমাকে আরও ভালো করে রিভাইজ করতে হবে। সকালবেলাতে যে ম্যাথগুলো করছিলাম কিছুটা বাকি ছিল, সেগুলো সন্ধ্যাবেলা সেরে নিলাম। আর এরপর একটু ওর সাথে বাজারটা যে যাবো, এটা আমি শখেই যাবো, সারাদিন ঘরে একখানা বসে আছি তো তাই জন্য। তা মা বাবার কাছে যেহেতু 12-13 দিন ছিলাম, সেখানে বই নিয়ে গেছিলাম, কিন্তু আসার পর কালকে এসেছি, আজকেই পড়তে বসলাম, তো ম্যাথটাই করছি সারাদিন। আমাদের এই এলাকাতে হাট বসে না, এটা বাজার, মানে সকাল সন্ধে প্রতিদিন বসে। কাঁচা আমগুলো দেখে ভালোই লোভ লাগছিল, ভাবছি পরের দিন এসে কাঁচা আমগুলো নিয়ে যাব, আচার করব, আগের বছরেও করেছিলাম। বউ খাবে, এটা জোরে জোরে বলো। ওইদিকে আছে কুমড়ো, তারপরে আছে শসা, সেদিকে আছে পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, আর এটাই এঁচোড়। ঘড়িতে এখন 9টা বাজে। বাজার থেকে এসে চটপটা কিছু খাবারের ইচ্ছে হলো, কারণ 9টা যেহেতু বাজে, 10টা মানে 1 ঘন্টা পর ভাত খাওয়া হবে। রেডিমেড স্যুপ দুজনে দুবাটি খেয়ে নিলাম। তো এরপর চলো তোমাদের কিছু কমেন্টের উত্তর দিই, যে কমেন্টগুলো বারবার করো। সুজাতা চক্রবর্তী, তুমি আমাকে কমেন্ট করেছো যে 11 আর 12-এর জীববিদ্যা মানে বায়োলজির কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা কমেন্ট করেছো। সেটাই আমি তোমাকে বলবো। তুমি আমাকে বলেছিলে যে কমেন্টেই লিখে দাও, কিন্তু কমেন্টে লেখা তো সম্ভব নয়, তাই জন্য আমি ভিডিওতেই বলছি। তুমি দেখো, প্রথমে আমি ক্লাস 11-এরটা বলছি। আমার কাছে সাঁতরার বই আছে, আমি সাঁতরার বই থেকেই দেখাচ্ছি। আশা করছি সব লেখকেরই এই যে টপিকগুলো সেগুলো কম বেশি মিলে যাবে। তো আমি সাঁতরার বই থেকে বলছি। প্রথমে 11টা বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রতি বছর যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই বলছি। তোমরা যদি খাতা পেন থাকে তাহলে লিখে নিতে পারো টপিকগুলো, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, এগুলো একটাও নয়।
এই যে প্রাণী জগতের এই যে ভাগগুলো আছে, পর্বগুলো, প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, ইনোফেরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসকালেমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। এরপর আছে করডাটার হচ্ছে কন্ড্রিকথিস, মানে যেটা কাঁটা আছে, অস্টিকথিস কাঁটা ছাড়া মাছ, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া। অ্যাভিস মানে পাখি, রেপটিলিয়া মানে ওই টিকটিকির প্রজাতি, আর অ্যামফিবিয়া হচ্ছে ব্যাঙেদের প্রজাতি, উভচর, আর ম্যামেলিয়া তো স্তন্যপায়ী। এই পোর্শনটা ভালো করে পড়বে, শুধু এর বৈশিষ্ট্য ভালো করে পড়বে, এই প্রত্যেকটা পর্বের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে, দরকার হলে খাতায় নোট ডাউন করে নাও, খুব প্রশ্ন আসে এই বৈশিষ্ট্য থেকে। আগের বছর নয় 23 সালে করডাটার বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন এসেছিল, কনফিউশনে খুব কাছাকাছি এসেছিল, অর্ধেক ছেলে মেয়ে পারছিল না করডাটার, আমিও কনফিউজড হয়ে গিয়েছিলাম, বলবো না যে আমি সব পেরেছি। হলো মোস্ট ইম্পর্টেন্ট কোষ খুব ইম্পর্টেন্ট। কোষের যে প্রত্যেকটা পার্টিকেল আছে, এই যেগুলো আমার হাইলাইট করা আছে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিডের বিভিন্ন প্রকারভেদ আছে, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম। এর বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পড়বে, কিছু কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে, খুব ভালোভাবে পড়বে। প্রোটিনের কয়েকটা ভাগ আছে, সেগুলো ভালোভাবে পড়বে। অ্যামাইনো অ্যাসিডের কয়েকটা নাম শুধু মনে রাখবে। নিউক্লিক অ্যাসিডের বৈশিষ্ট্য ভালো করে পড়বে। কোষ বিভাজন মোস্ট ইম্পর্টেন্ট, এর থেকে কোনটা পড়বে আলাদা করে কিছুই বলা উচিত নয়, সব পড়বে। কোষ বিভাজনের যে মিওসিস, মাইটোটিক, সব পড়বে। শ্বসনের কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে, কোন কোন এনজাইম, শ্বসনের কিছু প্রক্রিয়া, এগুলো পড়ে রাখবে, যেমন কেপস চক্র, মাইটোকন্ড্রিয়াতে কি সম্পন্ন হয়, এক্সেট্রা। পরিপাক ও শোষণ থেকে হাতে গোনা কয়েকটা আছে, কিছু হরমোন আছে, কিছু উৎসেচক আছে। আবারও একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দেহ তরল ও সংবহন, এর থেকে আলাদা করেও কিছু বলা নেই, এর থেকে রক্ত ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ড ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডের গঠন, হ্যাঁ, তারপর সংবহনের যে পদ্ধতি, সব কিছু ইম্পর্টেন্ট, এনিথিং। রেচন পদার্থের থেকে কিছু কিছু বৈশিষ্ট্য পড়বে, কিছু উৎসেচক পড়বে, এই সামান্য কিছু। চলন গমনের পেশি যা আমাদের চলনে সাহায্য করে, গমনে সাহায্য করে। আর এখানে তো শুধু প্রাণীদেরই চলন গমনটা আছে, আর তোমরা এক্সট্রা অ্যাড করবে উদ্ভিদের চলন গমন। উদ্ভিদের তো কিছু কিছু উদ্ভিদ হলেও গমন করে, সেগুলো পড়বে। আর উদ্ভিদের যে চলনে সাহায্যকারী যা হরমোন আছে, যা অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো পড়বে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিউরন ও স্নায়ুতন্ত্র, এটাও খুব ইম্পর্টেন্ট। আর এটা তো হরমোন, আর বলার কিছু নেই, এটা তো প্রত্যেকটা হরমোনের বৈশিষ্ট্য, অভাবজনিত রোগ, এগুলো পড়বে। তাহলে ইম্পর্টেন্টের সামারিটা বলি, স্নায়ুতন্ত্র, হরমোন, উদ্ভিদ ও প্রাণীর চলন গমন, সংবহন, কোষ বিভাজন। আর কিছু কিছু ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, লিপিড, এইগুলো। আর প্রাণীদের এই যে জগৎটা। আর একটা পড়বে সপুষ্পক উদ্ভিদের এই যে ফলের ধরন, হ্যাঁ, তারপরে পাতার ধরন, তারপরে ভাজক কলা, বিভিন্ন কলা, সপুষ্পক উদ্ভিদের এইগুলো পড়বে, ব্যাস। এটা হচ্ছে 11-এরগুলো বলে দিলাম। এবার 12টা বলবো। হ্যাঁ, এই যে সপুষ্পক উদ্ভিদের যা বললাম, এটা হচ্ছে 12-এ আছে, যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এটা পড়বে। পরাগযোগ, ইতর পরাগযোগ, আমি এর আগের ভিডিওতে নিজে পড়ছিলাম, তোমাদেরকেও বলছিলাম এই যে পরাগযোগটা, হ্যাঁ, ইতর পরাগযোগটা। আচ্ছা, মানুষের যে জনন আছে, মানুষের জননের কিছু কিছু হরমোন খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, দুগ্ধ উৎপাদন, ডিম্বাণু নিঃসরণ, শুক্রাণু নিঃসরণ, এই ধরনের কিছু কিছু হরমোন আছে, সেগুলো পড়বে। কীভাবে এই প্রক্রিয়াটা হচ্ছে সেগুলো পড়বে। এই যে রজত চক্র, এখান থেকেও প্রশ্ন আসে, হ্যাঁ, সামান্য, যেমন আগের বারে পুং জননতন্ত্রের ভাস ডিফারেন্স নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল, এরকম ছোটো ছোটো এসেই যায়, আবার নাও আসতে পারে, এসেই যায়, তবু পড়ে রাখবে। বংশগতি, হ্যাঁ, এই যে জননগত কিছু স্বাস্থ্য, আমার তো আবঝা আসছে, কিছু জননগত রোগ, হ্যাঁ, এগুলো পড়বে। অনিয়ন্ত্রিত কিছু রোগ থাকতে পারে, সেগুলো পড়বে।
আর এই যে বংশগতি, এতে বলার কিছু নেই, সব পড়ে রাখবে। মেন্ডেল ইম্পর্টেন্ট, বংশগতির বিভিন্ন ল আছে, ক্রোমোজোম আছে, জিন আছে। ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ, নিউক্লিক অ্যাসিড, এখান থেকে কিছু বাদ দেবে না, হ্যাঁ, এখান থেকে সব পড়বে। নিউক্লিয়াস, কোষ, এখান থেকে সব পড়বে। এই যে রোগগুলো, বিভিন্ন বেশি রোগ পড়ে রাখবে তোমরা। রোগটা তোমাদের জিকেতেও কাজে লাগবে, আবার বায়োলজিতেও কাজে লাগবে। রোগ পড়ে রাখবে। ডিএনএ সব পড়বে। ডিএনএ আলাদা করে কিছু বলা আমার অন্যায় হবে যদি আমি বলতে চাই। অভিব্যক্তির কিছু কিছু বিবর্তনের কিছু প্রমাণ আছে, কিছু উদাহরণ আছে, কিছু ব্যতিক্রম আছে, এই সমস্ত পড়বে। আর এগুলো টুকটাক চলে আসে। এই যে রোগ, স্বাস্থ্য ও রোগ, হ্যাঁ, স্বাস্থ্য ও রোগের সব পড়বে। এখান থেকে কিছু নেই আলাদা করে। এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আসে, বাহক আসে, ভেক্টর আসে, জলবাহিত, মশাবাহিত, তারপরে তোমাদের কোন রোগে কী আক্রান্ত হয়, হ্যাঁ, এইসব পড়বে। আগেরবারে এসেছিলো কি একটা রোগ হলে কি আক্রান্ত, মানে ফুসফুস না মস্তিষ্ক না, এই সমস্ত, মানে সরাসরি আসবে না যে এফেক্ট এসে যায় ফুসফুস না মস্তিষ্ক না হৃৎপিণ্ড, কোনটা বেশি ক্ষতি করে, না লিভার, এই সমস্ত এসে যায়। তারপর এখানে খাদ্য, এগুলো হচ্ছে পোলট্রি, এগুলো আসে না, এগুলো আসে, পড়ে রাখবে, তবে অল্প বিস্তর আসতে পারে। মেন ইম্পর্টেন্টের মধ্যে এগুলো পড়ে না। আর বাস্তুতন্ত্রটা খুব ইম্পর্টেন্ট। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের বিভিন্ন প্রশ্ন আসে। এই যে চক্র, হ্যাঁ, আমাদের একমাত্র নাইট্রোজেন চক্রটাই আছে, যে পরিপোষক চক্র। এই পরিপোষক চক্রে ফসফরাস আছে, অক্সিজেন আছে, কার্বন আছে, নাইট্রোজেন আছে, সব আছে। কিন্তু নাইট্রোজেন চক্রটা যেহেতু আমাদের সিলেবাসে ইনক্লুডেড, নাইট্রোজেন চক্রটা ভালোভাবে পড়বে। আমাদের তো এনএম জেনের পরীক্ষাটা অ্যাকচুয়ালি মাধ্যমিক সিলেবাস, 9-10-এর সিলেবাস, কিন্তু আমরা একটুখানি ফার্স্টলি যে পড়ার জন্য 11-12-এর বইটা পড়ি, তো নাইট্রোজেন চক্রটা পড়বে। এই বইতে কিন্তু সব চক্র আছে, কিন্তু নাইট্রোজেন চক্রটা বেশি করে পড়বে। এগুলো। আর এখানে যে জৈব জীব বৈচিত্র্য আছে, এই জীব বৈচিত্র্যের যে অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, হ্যাঁ, কোনটা কাকে কবে আখ্যা পেয়েছে, সুন্দরবন কবে আখ্যা পেয়েছে, সবচেয়ে প্রথম কোনটা আখ্যা পেয়েছে, এসব করে রাখবে। এগুলো শর্ট কোয়েশ্চেনে আসে, জিকেতে আসে, সবেতে আসে। আর পরিবেশের দূষণ আছে, যে এইটা দূষণ, পরিবেশ দূষণ, হ্যাঁ, এই অম্লবৃষ্টি, গ্রিন হাউস, হ্যাঁ, শব্দ দূষণ, জল দূষণ, কোন দূষণে কোন রোগ হয়, কীভাবে ক্ষতি করে, এগুলো পড়বে। ওজন হোল, অম্লবৃষ্টি, আর এই যে আন্দোলনগুলো, কোন আন্দোলন কোথায় হয়েছিল, কারণ কী, ফলাফল কী, কোনো মারাত্মক কিছু হয়েছিল কিনা, সাধারণ জিনিসগুলো পড়ে রাখবে। তাহলে 12-এর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে জীববৈচিত্র্য, যেমন ওই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, ইনসিটু সংরক্ষণ, এগুলো পড়বে। রোগ পড়বে, জনন পড়বে, তারপরে ওই যে এই রোগগুলো বললাম, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, জলবাহিত, মশাবাহিত, শব্দবাহিত, বায়ুবাহিত, কী কী রোগ আছে। তারপরে ডিএনএ, আরএনএ পড়বে, জিন তত্ত্ব পড়বে, জিনটা খুব ইম্পর্টেন্ট। আর সপুষ্পক উদ্ভিদের জনন, ব্যাস এইগুলো, ঠিক আছে। তাহলে 11 আর 12-এর মধ্যে তোমার রিকোয়েস্টে আমি কিন্তু উত্তর দিয়ে দিলাম। তুমি প্লিজ কমেন্ট করে জানিও তোমার উপকার হলো কি হলো না, ঠিক আছে। আজকের মতন ভিডিওটা এইটুকুই। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করো, যাতে পরবর্তীতে আবার কোন কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো। আজকের মতো এটুকুই, টাটা।